গোটা পশ্চিমবঙ্গের মাটিতে কোর্টের কাছে এতবার এই যে ভারতবর্ষে কোনো সরকার এতবার থাপ্পড় খেয়েছে বলে আমার জানা নেই। লজ্জা হওয়া উচিত, ঘুম ভাঙা উচিত। কুম্ভকর্ণেরও 6 মাস পরে জাগতো, 6 মাস পরে ঘুমাতো। এই সরকার তো গোটা বছরটাই ঘুমিয়ে আছে, থাপ্পড় খেয়েও জাগছে না। প্রথম কথা হচ্ছে, উনি যদি আইন মেনে কাজ করতেন তাহলে সুপ্রিম কোর্ট, হাইকোর্টে এতবার গাড্ডায় পড়ছেন কেন? উনি যদি আইন মেনে, হ্যাঁ উনি সেটিং মেনে কাজ করেন, সেটিং মেনে কাজ করেন বলে ভাইপো জেলে যাচ্ছে না, সেটিং মেনে কাজ করে বলে অনুব্রত বেলে ছাড়া পড়ছে। হতে পারে কল্যাণদা অনেকদিন এই আইনজীবী পেশাতে আছেন, এখন ইলেকশানে দাঁড়িয়েছে, একটু ফার্স্টেটেড হয়ে গেছে, তৃণমূলে এখন জায়গা পাচ্ছে না, সেই জন্য দুই একটা কথাবার্তা বলে তৃণমূলে ভেসে থাকার চেষ্টা আর কি কল্যাণদার জন্য খারাপ লাগে। আমরা রীতিমতন দেখতে পাচ্ছি রাজ্য সরকার স্পষ্টত যারা চিহ্নিত টেন্টেড তাদের পক্ষে আবারও সওয়াল করলেন এবং কোর্টে আবারও ধাক্কা খেলেন, কি বলবেন? দেখুন, এই সরকার মানে প্রতিদিন একটা মানুষের এক গালে, দু গালে, তিন গালে, 4বার 5বার থাপ্পড় খেলে মানুষের শুধরে যায়। এটা আমরা সবাই জানি। আমরা যখন ছোটোবেলায় অঙ্ক পারতাম না বা পড়া পারতাম না, বাবা মা চাটি মারতো, থাপ্পড় দিত, এই ঠিক করে কর, আমরা ঠিক করে করতাম। বাট এই কোর্ট, এই রাজ্য সরকারের গালে এত সপাটে থাপ্পড় মারছে, তারপরেও সরকার শুধরাচ্ছে না। তো ফলে এই কী বলার আছে? গোটা পশ্চিমবঙ্গের মাটিতে কোর্টের কাছে এতবার এই যে ভারতবর্ষে কোনো সরকার এতবার থাপ্পড় খেয়েছে বলে আমার জানা নেই। লজ্জা হওয়া উচিত, ঘুম ভাঙা উচিত। কুম্ভকর্ণেরও 6 মাস পরে জাগতো, 6 মাস পরে ঘুমাতো। এই সরকার তো গোটা বছরটাই ঘুমিয়ে আছে, থাপ্পড় খেয়েও জাগছে না। তো ফলে জনগণ যেদিন জাগাবে সেদিন কিন্তু কপালে দুঃখ আছে। জনগণ তার জন্য প্রস্তুত হচ্ছে, ম্যাডামকে বুঝতে হবে। কিন্তু দাদা, আপনি যাকে ম্যাডাম বললেন তিনি তো স্পষ্টত বারংবার বলেন যে তিনি আইন মেনে কাজ করেন, আইনজীবীদের পরামর্শ। প্রথম কথা হচ্ছে, উনি যদি আইন মেনে কাজ করতেন তাহলে সুপ্রিম কোর্ট, হাইকোর্টে এতবার গাড্ডায় পড়ছেন কেন? উনি যদি আইন মেনে, হ্যাঁ উনি সেটিং মেনে কাজ করেন, সেটিং মেনে কাজ করেন বলে ভাইপো জেলে যাচ্ছে না, সেটিং মেনে কাজ করে বলে অনুব্রত বেলে ছাড়া পড়ছে, সেটিং করে কাজ করেন বলে তৃণমূলের রথি মহারথী যারা চুরির দায়ে অভিযুক্ত ছিল, যারা জেলের মধ্যে যারা থাকার কথা ছিল, তারা বেল পেয়ে এখন প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে। তাহলে উনি আইন মানেন না, উনি সেটিং মানেন। দাদার সঙ্গে ভালো সেটিং করেছে, সেটিং করে কতদিন চলবে? কিন্তু দাদা, সেই জায়গায় দাঁড়িয়ে তো আমরা বারংবার দেখতে পাচ্ছি কল্যাণ ব্যানার্জি কোর্টে দাঁড়িয়ে স্পষ্টত সওয়াল করলেন যে সুপ্রিম কোর্টের রায় নাকি কোথাও লেখাই নেই যে অযোগ্য, অর্থাৎ যারা একবার চিহ্নিত টেন্টেড তারা নাকি পরীক্ষায় বসতে পারবে। তোমরা সাংবাদিক, তোমরা কি জানো? তোমরা তো সেটাই জানো। তাহলে হয় কল্যাণ ব্যানার্জি মিথ্যে কথা বলছে, নয় তোমরা মিথ্যে কথা বলছো, নয় সুপ্রিম কোর্ট মিথ্যে কথা বলছে। রায়ের 49 নম্বর প্যারা স্পষ্টত লেখা আছে। তাহলে হতে পারে কল্যাণদা অনেকদিন আইনজীবী মানে এই আইনজীবী পেশাতে আছেন, এখন ইলেকশানে দাঁড়িয়েছে, একটু ফার্স্টেটেড হয়ে গেছে, তৃণমূলে এখন জায়গা পাচ্ছে না, সেই জন্য দুই একটা কথাবার্তা বলে তৃণমূলে ভেসে থাকার চেষ্টা আর কি কল্যাণদার জন্য খারাপ লাগে। এত বড় আইনজীবী নিজেকে প্রমাণ করার চেষ্টা করে। উনি যে বড় আইনজীবী সে তো প্রমাণ করার জন্য মিথ্যা কথাগুলো বলতে হয়। এরকম মিথ্যা কথা উনি হাইকোর্টের মধ্যে বলে। এই মিথ্যা কথা বলে পশ্চিমবঙ্গের মাটিতে হাজার হাজার কেস তৃণমূল কর্মীদেরকে বাঁচানোর চেষ্টা কল্যাণ ব্যানার্জি করেছে। তো মিথ্যার ফানুষ বেশি দিন আকাশে উড়ে থাকতে পারে না, চুপসে পড়ছে। কিন্তু কল্যাণ ব্যানার্জি যথেষ্ট বড় মাপের আইনজীবী, যেমনটা আমরা জেনে থাকি, সেই জায়গায় দাঁড়িয়ে কি বড় চিৎকার করার নাম যদি বড় আইনজীবী হয়, তাহলে কল্যাণ ব্যানার্জি বড় আইনজীবী। LLB ডিগ্রিধারী, মানে যে কেউ LLB ডিগ্রিধারী হলে তিনি যদি বড় আইনজীবী হন, তাহলে কল্যাণদা বড় আইনজীবী। বড় আইনজীবীর ডেফিনেশন কি? একজন বড় আইনজীবী, তিনি সুপ্রিম কোর্টের রায় ভালো করে পড়তে পারছেন না, তিনি বড় আইনজীবী? বাহ, ফাইন, কিছু বলার নেই আর। আইনজীবীর ডেফিনেশন কি? বড় আইনজীবীর ডেফিনেশন কি? আইনজীবীর ডেফিনেশন কি? আইনজীবীর সংজ্ঞা কী? কোর্টের মধ্যে ন্যায় সত্যকে প্রতিষ্ঠা করা। যিনি সুপ্রিম কোর্টের রায়কে মিথ্যা প্রতিষ্ঠা করবার জন্য মিথ্যা কথা বলছে এবং বলছে এটা সুপ্রিম কোর্টের রায় না, তিনি হয়ে গেলেন বড় আইনজীবী। আর যে মানুষটা পশ্চিমবঙ্গের মাটিতে শোষিত, নিপীড়িত মানুষের জন্য যে বিকাশ দা প্রতিদিন লড়াই করছে, তিনি হচ্ছে মিথ্যা কথা বলছেন। বাহ, আমার তো প্রশ্ন এটে, যে লোকটা মানুষের জন্য লড়াই করছে, যে লোকটা গরিব মানুষের জন্য লড়াই করছে, যে মানুষটা নিপীড়িত, শোষিত, বঞ্চিত মানুষের জন্য লড়াই করছে, তিনি বিরুদ্ধে করছেন মানুষের সঙ্গে। আর যে প্রতিদিন দিনের পর দিন মিথ্যা কথা বলছে, তিনি সৎ আইনজীবী। তো ফলে পশ্চিমবঙ্গের মানুষ জানে, পশ্চিমবঙ্গের মানুষ দুটো চোখে চশমা পরে নেই। পশ্চিমবঙ্গের মানুষ এখন সবুজ চশমা খুলে রেখেছে, এখন খোলা দৃষ্টি দিয়ে দেখছে। ম্যাডামকেও দেখছে, ম্যাডামের দাদাকেও দেখছে, আর দাদার চামচা শুভেন্দুকেও দেখছে। ফলে বাংলার মানুষ যেদিন রায় দেবে সেদিন ম্যাডামের কপালে দুঃখ আছে। এইসব যত দিন যাবে তত আরও ভুল বকা শুরু হবে। জ্বর উঠলে মানুষের ভুল বকা শুরু হয় না, এখন জ্বর সবে উঠতে শুরু করেছে, এখন সবে 101-এ যাচ্ছে। 2, 3, 4 যতবারও তত প্রলাপ বকা শুরু হবে। সবাই বকবে একসঙ্গে, দেখে নিও, মিলিয়ে নিও। মানুষ ঘোরের মধ্যে অনেক সময় সত্যি কথা বলে। এই ঘোরের মধ্যে বলেছিল না যে নন্দীগ্রামে বাপ্পাটা গুলি চালিয়েছিল? ঘোরের মধ্যে সত্যি কথা বলবে। সবে জ্বর উঠুক, দাঁড়ান, সবে 101 হয়েছে, তো 5-10 যাক, তারপর বুঝবে।
কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে এত বড় দুর্নীতির পরেও কিন্তু শিক্ষামন্ত্রী চুপ। শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে কোন নারী শিক্ষামন্ত্রী? নিরাপত্তাও কিন্তু প্রশ্নের মুখে। কোন শিক্ষামন্ত্রী? মানে জেল শিক্ষামন্ত্রী না সরকারি শিক্ষামন্ত্রী? একটা জেল শিক্ষামন্ত্রী, তিনি এখন জেলের মধ্যে আছে। সরকারি শিক্ষামন্ত্রী। ও সরকারি শিক্ষামন্ত্রী মানে যিনি বাইরে বসেন, উনি তো কিছুই জানেন না। উনি তো মানে যা জিজ্ঞেস করে ম্যাডাম ছাড়া উনি কি বলতেই পারেন না। ছাত্র সংসদ নির্বাচন নেই কেন আমরা জিজ্ঞেস করেছিলাম, ম্যাডামের সঙ্গে আলোচনা করে বলছি। আচ্ছা এই 8,000 স্কুল বন্ধ হয়ে যাচ্ছে কেন? ডাহা মিথ্যে কথা। আমাদের সঙ্গে নবান্নতে যখন দেখা করতে গেলাম ডাহা মিথ্যে কথা বললেন, বললো কোনো স্কুল বন্ধ হচ্ছে না। তুমি জানো আমি জানি, খোলা চোখে দেখতে পাচ্ছি রাজ্যে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, শিক্ষামন্ত্রী বলছে বন্ধ হচ্ছে না। আসলে উনি ভালো করে জানেন ম্যাডাম যত কীর্তিকলাপ করেছে, ভাইপো যত কীর্তিকলাপ করে রেখেছে, ওর মধ্যে বেশি ঢোকা মানে পার্থতার মতো অবস্থা হবে। তো ফলে পার্থতা হতে উনি চান না, সেফ সাইডে ওই জন্য আছেন। তো ফলে শিক্ষাক্ষেত্রে শুধুমাত্র দুর্নীতি নয়, এই যে প্রথমে প্রাথমিক থেকে শুরু করো আজকের কলেজ পর্যন্ত যে তৃণমূল যেভাবে অস্থায়ী নিয়োগগুলো করেছে, যে নিয়োগগুলো হয়েছে, তৃণমূল করা মানে ক্যাম্পাসে নিয়োগ পাবে, এগুলো আস্তে আস্তে বেরোবে। কে কোথায় কত টাকা বকরা নিয়েছিল, চারানা কোথায় গেছে, আটানা কোথায় গেছে, কালীঘাটে কত গেছে, সব কিন্তু জনগণ লিখে রাখছে। এতে সারদার লাল ডায়েরি নয় যে হারিয়ে ফেলবে, জনগণের মগজে কিন্তু মস্তিষ্কে সব লেখা আছে। হিসাব জনগণ চাইবে একদিন, সুদে আসলে চাইবে। নেতাজি ইন্ডোর থেকে তিনি স্পষ্ট তো বলেছিলেন আমি প্রথমে যোগ্যদের পাশে দেবো পরে অযোগ্যদের। তিনি তো পুরোপুরি ম্যাডাম যাহা বলেন জেনে রাখবে তার উল্টোটাই করেন। যদি ম্যাডাম যদি বলেন যে এখন রাত হয়েছে তাহলে আপনি জানবেন এটা দিনের বেলা বলছেন। যদি বলেন যে পার্থ বলেছিল না আমি চোর, পার্থ চোর, মদন চোর, কোশ্চেন দিয়েছিল, যাদের যাদের নাম বলে দেখো সবাই জেলে গেছে, উনি ছাড়া। পার্থ জেলে গেছে, ববিয়ে টানা টানা হলো, বালু জেলের মধ্যে গেছে, যে কটার না অনুব্রত, যে কটার নাম নিয়েছে সে কটা জেলে গেছে। তো ফলে সবাই ম্যাডাম থেকে দূরে থাকে, ম্যাডামের থেকে এখন দূরে থাকছে যে বাবা মুখ ফসকে আমার নাম না বলে ফেলে তাহলে আমাকেও জেলে যেতে হবে। তো ফলে মাননীয়া ম্যাডাম কি বললেন না বললেন তাতে কিছু যায় আসে না। উনি যে কথা বলেন উনি স্পষ্টত মিথ্যা কথা বলেন, বাংলার মানুষের কাছে সে স্পষ্ট হয়ে গেছে। উনি যাহা বলেন মিথ্যা বলেন। এই লোকজন বলেন আমি যাহা বলিব সত্য বলিব, সত্য বলি মিথ্যা কিছু বলিব না। উনি ঘুম থেকে উঠেই বলেন আমি যাহা বলিব মিথ্যা বলিব, মিথ্যা ছাড়া সত্য কিছু কহিব না। কিন্তু আরজিকর থেকে কসবা ল কলেজ, সেখানে পুলিশের ভূমিকা যেখানে প্রশ্ন চিহ্নে, গতকাল একেবারে আপনাদের যে ধর্মঘট সেখানে কিন্তু পুলিশ একবারে অ্যাক্টিভ আমরা দেখতে পাই। তুমি শুধু আরজিকর কসবা বলছো কেন? অনুব্রত মণ্ডল দুদিন আগে পুলিশের বাবমা তুলে যে ভাষায় খিস্তি করেছে, বিশ্বাস করে একজন সাধারণ নাগরিক হিসাবে আমার তো রক্ত টকবক করে ফুটছে। এবং আমি মানে যদি অনেস্টলি তুমি বলো, হ্যাঁ আমার যদি বাবমার নামে কেউ এরকম যদি কেউ খিস্তি দিয়ে দিত হয়তো আমার হাত উঠে যেত, সে যেই পারে হোক, হতে পারে। এটা একজন হিউম্যান বিইং, একজন রক্ত মাংসের মানুষ, স্বাভাবিক রাগ হবে। যে পুলিশের বিরুদ্ধে অনুব্রত মণ্ডল এত গালাগালি দিল, একটা জামার কোনা ধরে তাকে থানায় রাখতে পারলো না। যে পুলিশ কয়লা চুরি, গরু পাচারের টাকা কলকাতাতে নিয়ে আসে, যে পুলিশের বিরুদ্ধে টেবিলের তলায় লুকোনোর অভিযোগ আছে, সেই পুলিশ হঠাৎ গতকাল বন্ধের বিরুদ্ধে এত লাফালাফি করলো কেন? কিন্তু কেন্দ্র সরকারের বিরুদ্ধে আপনাদের যে আমাদের তৃণমূল আবার মিছিল বের করলো। প্রথম কথা হচ্ছে আমরা প্রথম দিন থেকে বলে এসেছিলাম সেটিং দাদা আর দিদির সেটিং। জো হাল দিল কা উদার হো রা হ্যায়, ও হাল দিল কা ইধার ভি হো রা হ্যায়। ওখানে যেমন অবস্থা এখানেও তেমন অবস্থা। এই কালকে বোধহয় দেবাঞ্জন বলেছে না কে বললো না, ওখানে ছিমটি কালে লাগে এখানে, মানে গাছের গোড়া কোথাও নাড়া দিলে গোটা গাছটা নড়ে। তো নরেন্দ্র মোদী যদি গোড়া হয়, ওখানে নাড়া পড়েছে, এখানে গাছ নাড়ছে। ফলে আমরা প্রথম দিন থেকে বলে এসেছিলাম ঘাস কাটলে গরু আসা বন্ধ হয়ে যাবে। ঘাস আছে তাই গরু আছে। তৃণমূল আছে বলে বিজেপি বাড়বাড়ন্ত বেড়েছে, যেদিন তৃণমূল থাকবে না সেদিন বিজেপিকে টর্চ লাইট মেরে খুঁজে পাওয়া যাবে না। তো ফলে এই সেটিং বাংলার মানুষ স্পষ্টত বুঝতে পারছে। বিজেপি শাসিত রাজ্যে এত নৃশংসভাবে আক্রমণ হয়নি, বন্ধ হয়েছে। এই নৃশংস আক্রমণ পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কোথাও ঘটেনি। কেন? আরএসএসের বড় ছেলের নাম যদি নরেন্দ্র মোদী হয়, আরএসএসের ছোটো মেয়ের নাম হচ্ছে মমতা ব্যানার্জি। কিন্তু কেরালায় যেখানে আপনাদের সরকার একবারে রাজত্ব, সেই জায়গায় নাকি ধর্মঘট করা নিষেধ, সেই জায়গায় আপনারা এখানে ধর্মঘট কে কে বলেছে? ওটা কুণাল ঘোষ ফেসবুকে পোস্ট করেছে। কুণাল ঘোষ বলেছে। শোনো এই সব পোস্ট কুণাল ঘোষ আর কে গাড়িতে যেতে দেখে কি ওদের নাম কি পাপড়, আরে পাপোশ না, আরে পাপোশ বলে যাকে রাগানো হয়, কি নাম ছেলেটার? দেবাংশু, হ্যাঁ দেবাংশু। ও দেখলাম সেম কথা বলেছে। আরে গাদা, সুপ্রিম কোর্টের রায় দিয়েছে, রাজ্য সরকার ওটা চিঠি করতে বাধ্য। সরকার আর দলের পার্থক্য ভুলে গেছে। ওরা তো মনে করে সরকার মানে দল, দল মানে সরকার। ম্যাডাম যেটা বলেছে সেটা দলের নির্দেশ, সরকারেরও নির্দেশ। ওখানে কেরালা সরকার সার্কুলার দাবি করেছে, আবার সেই সরকারের সার্কুলারের বিরুদ্ধে ওখানে পার্টি বন্ধে সামিল হওয়ার আহ্বান জানিয়েছে। এবং সর্বত্র মানুষের যার ইচ্ছা, মানুষ সর্বত্রভাবে বন্ধ পালন করেছে। দেখো ভারতবর্ষে তুমি একজন নাগরিক, আমি একজন নাগরিক, ভারতবর্ষে প্রতিটা নাগরিকের ধর্মঘট করা তার জন্মগত অধিকার। যে কোনো মানুষ ধর্মঘট করতে পারে, এটা তার মানুষের অভিব্যক্তি প্রকাশের জায়গা।
আর তৃণমূলের জন্মগত অধিকার হচ্ছে চুরি করা, তো ফলে ওরা ধর্মঘট কী বুঝবে, সেই জন্য টেনে হিজড়ে নিয়ে যাচ্ছে। চোররা খোলা আকাশের নিচে দিন কাটাবে, চোররা দিব্যিএসি করে শুয়ে থাকবে, বান্ধবীর খাটের তলায় টাকা রাখবে, আর যারা প্রতিবাদ করে তাদের টেনে হিজড়ে জেলের মধ্যে ঢোকানো হবে। সব হিসাব হবে, জনগণ সব সুদে আসলে তুলবে। একেবারেই শেষ প্রশ্ন, আমরা গতকালে যে চিত্র দেখতে পেলাম, আমরা জানি সামনে 21শে জুলাই আসছে, পুলিশের কি এভাবেই যে ওখানে কি নতুন করে রাজন্য আসবে যে আবার বাইরে ভাষণ দেওয়ার পরে বাইরে গিয়ে বলবে আমার নগ্ন ছবি এআই দিয়ে এই তৃণমূল ছাত্র নেতাদের ঘোরা হচ্ছে? কোন 21শে জুলাই? যেখানে পাগলু ড্যান্স হয়েছিল ওই 21শে জুলাই তো। ফলে ওখানে কি হবে না হবে ও দিয়ে কোনো লাভ নেই। 21শে জুলাই হবে, আবার উনি মিথ্যা কথা বলবেন, আবার বিজেপির বিরুদ্ধে দুটো কথা বলবে, মরা বিজেপিকে বাঁচানোর চেষ্টা করবে। পশ্চিমবঙ্গের মানুষ জানে বিজেপি পশ্চিমবঙ্গের মাটিতে ক্ষমতায় আসতে পারবে না। 21শে জুলাই মানে তৃণমূল বিজেপির বিরুদ্ধে দুটো কথা বলবে, নরেন্দ্র মোদী তার আগে বোধহয় আসছে, আবার বিজেপি তৃণমূল করার চেষ্টা করবে। এই সাকসেস, এই বন্ধের সাকসেস, মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, গোটা রাজ্য জুড়ে বামপন্থী কর্মীরা লাল ঝান্ডা নিয়ে যে হিরোইক লড়াই লড়লো, সেটাকে আইওয়াস করার জন্য আবার দিদি মোদি, ওই যে দেখবে 21শে জুলাই 3 দিন আগে মোদি আসছে, তো যদি 21শে জুলাই 3 দিন আগে মোদি এসে বলে মিত্র ভাই আর বহনো আজ ভরি মেহফিল মে কোই বদনাম হোগা, 21শে জুলাই ম্যাডাম বলবে দাদা ফির ভি দিল চির কে দেখ তেরা হি নাম হোগা। এই সেটিং বেশি দিন চলবে না।